টানা উত্তোলন, এলসি খোলা সহ 14টি ব্যাংকিং সেবায় বাড়ছে মাশুল। সাধারণ গ্রাহকদের উদ্বেগ, ব্যাংক ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার শঙ্কা। চট্টগ্রাম বন্দরকে দুর্নীতিমুক্ত করে আধুনিকায়নের ঘোষণা প্রধানমন্ত্রী। বিনিয়োগ আকৃষ্ট করতে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 সংসদে পাস। বন্যায় চট্টগ্রাম বিভাগের 5 জেলায় 1,12,000 গবাদি পশু ও হাঁস মুরগির মৃত্যু। দিশেহারা খামারিরা, ক্ষতিপূরণের দাবি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। ব্যাংক থেকে মাসে 3 বারের বেশি টাকা তুলতে গুনতে হবে মাশুল। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালু করতেও দিতে হবে ফি। এছাড়া ঋণ প্রক্রিয়াকরণ, এলসি খোলা সহ বিভিন্ন সেবায় বাড়তে পারে চার্জ। গ্রাহক সেবায় বাড়তি টাকা আদায়ের এমন প্রস্তাব দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগঠন এবিবি। এতে উদ্বিগ্ন সাধারণ গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ব্যাংক ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সাধারণ গ্রাহকরা। তবে অযৌক্তিক ব্যয় বাড়ে এমন প্রস্তাবে সায় দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। আবি আব্দুল্লাহর রিপোর্ট। বর্তমানে একজন গ্রাহক যত খুশি ততবার তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন, কিন্তু সেই সুযোগ সীমিত করতে চায় বাণিজ্যিক ব্যাংকগুলো। ব্যাংকের কাউন্টার থেকে মাসে 3 বারের বেশি টাকা উত্তোলনে 100 থেকে 300 টাকা পর্যন্ত চার্জ বসাতে চায় এবিবি। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালু করতে নিতে চায় 500 টাকা। বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া প্রস্তাব বাস্তবায়িত হলে ঋণ প্রক্রিয়াকরণ, পুনঃতফসিল ও আগাম ঋণ পরিশোধের ফি হবে 4 গুণ। এলসি সংশোধন ফি দ্বিগুণ বেড়ে হবে 1,500 টাকা। পে অর্ডার ইস্যু করতে গুনতে হবে 500 টাকা। এছাড়া চেক রিটার্ন, স্টপ পেমেন্ট, ব্যাংক গ্যারান্টি কমিশন সহ 14টি সেবায় অস্বাভাবিক হারে বাড়বে সার্ভিস চার্জ। এটা কিন্তু নর্মাল প্র্যাকটিস ইন্টারন্যাশনালি। এখন তুমি বলতেছো এটা বিজনেস হাউসের জন্য এটা কি বেশি হয়ে যাবে? হ্যাঁ, যদি ইন্টারেস্ট রেট হাইয়ে থাকে আর এটা যদি চার্জ এক্সট্রা হয় তাহলে কিন্তু প্রবলেম। ব্যাংকের এমন অতিরিক্ত মাশুলের প্রস্তাবে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ আমানতকারীদের মাঝে। যে সেবাগুলো দিচ্ছে এরা তো লাভ বা বেনিফিট যেগুলো সেগুলো তো কাটেই দিচ্ছে। এখন যদি আরও সেটা বেশি করে তাহলে গ্রাহকদের উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। অল্প আমানত যাদের কোনো কারণে 3 বার তোলা লাগলে 5 বার তোলা লাগলে তাদের যদি খরচ হয় তাহলে এটা তো তাদের জন্য অবশ্যই বাড়তি চাপ। ব্যাংকিং চার্জ বৃদ্ধি সীমিত আয়ের গ্রাহকদের উপর বাড়তি চাপ তৈরি করবে, ব্যাংকিং সেবায় কমবে আগ্রহ, বলছেন বিশ্লেষকরা। শিডিউল অফ চার্জেস এর যে প্রস্তাবনা এটা খুবই বেশি এবং এখানে ব্যাংকিং সেবার যে গণ্ডি এটা আসলে সীমিত হবে আরো। তবে ব্যাংকগুলোর এমন প্রস্তাবে আপাতত সায় দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র বলছেন, গ্রাহকদের উপর অযৌক্তিক চাপ তৈরি হয় এমন সিদ্ধান্ত নিবে না তারা। সময় যদি ব্যাংকগুলো গ্রাহকদের উপর বাড়তি বিভিন্ন ধরনের ফি বা চার্জ আরোপ করে, সেটা সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি একটা অনীহার সৃষ্টি করবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবে বিষয়। পরিচালন ব্যয় সমন্বয়ের নামে আমানতকারীদের উপর যেন বাড়তি চাপ না আসে, কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত নীতিমালায় সেই সুরক্ষা চান গ্রাহকরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাজেট অধিবেশনের শেষ দিনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়কারীদের প্রচলিত আইনে বিচার করা হবে। এ সময় চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও বে টার্মিনাল বাস্তবায়ন নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বে টার্মিনাল নির্মাণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই টার্মিনালটি চালু হলে দেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। তারেক রহমান বলেন, এবারের বাজেট সব মহলে প্রশংসিত, তবে এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এর সুষ্ঠু বাস্তবায়ন জরুরি। বিগত বছরের তুলনায় 2025 সালে কন্টেইনার, কার্গো এবং জাহাজ হ্যান্ডলিং এর প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 4.7, 07, 11.43 এবং 10.5%। মানে স্পিকার, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ও শিল্প স্থাপনে অবকাঠামো উন্নয়ন দ্রুত করার লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 বিল পাস সংসদে। এর মধ্যে এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রস্তাবিত আইনের মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে
কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের অনুমোদন, নিবন্ধন, আমদানি রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত হবে। সরকার স্পেশাল কোনো উদ্দেশ্যে এই আইনটা প্রণয়ন করছে না। এই আইনটা প্রণয়ন করছে যাতে ইনভেস্ট বাংলাদেশ আইন নামে সবাই বুঝতে পারে যে এই এক আইনের অধীনে একই কর্তৃপক্ষ, সকল সেবাকারী সংস্থা একই জায়গায় এসে সেবাটা পাবে এবং আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে, দেশ এগিয়ে যাবে। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন কোম্পানির জন্য বৈদেশিক ঋণ নেয়ার বিধিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রতিষ্ঠানগুলো তাদের মূল কোম্পানি এবং সহযোগী প্রতিষ্ঠান সহ শেয়ারধারীদের কাছ থেকে সহজেই ঋণ নিতে পারবে। বুধবার জারিকৃত প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, ইপিজেড অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক সহ বিশেষায়িত অঞ্চল এবং এর বাইরে পরিচালিত উৎপাদন ও সেবা খাতের সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান বিদেশি ঋণ নেয় এই সুবিধা পাবে। নতুন এই উদ্যোগ স্বল্প খরচে বৈদেশিক অর্থায়ন নিশ্চিত হবে বলে শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালনার ভার আবারও পুরনো উদ্যোক্তা মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার 12 জন উদ্যোক্তা পরিচালক ও 2 জন স্বতন্ত্র পরিচালককে নিয়ে 14 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় ব্যাংকটির পরিচালনার দায়িত্ব উদ্যোক্তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 2024 সালের আগস্টের পর থেকে 5 সদস্যের স্বতন্ত্র পরিচালকের বোর্ডে পরিচালিত হচ্ছিল আল আরাফা ব্যাংক। নতুন পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান সহ সাবেক চেয়ারম্যান বদিউর রহমান এবং অন্যান্য উদ্যোক্তা পরিচালকরা স্থান পেয়েছেন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামে মানুষের পাশাপাশি প্রাণ গেছে গবাদি পশু ও হাঁস মুরগির। চট্টগ্রাম বিভাগের 5 জেলায় 1,12,827টি গবাদি পশু ও হাঁস মুরগির মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে হাজার হাজার মুরগি আর গরু ছাগল, দিশেহারা খামারিরা। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টের প্রথম পর্ব। চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ভেসে গেছে গবাদি পশু ও হাঁস মুরগি, ডুবে গেছে খামার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়ায়। রফিকুল ইসলাম কলেজ পড়ুয়া সন্তানকে নিয়ে সাতকানিয়া নিজ বাড়িতেই গড়ে তোলেন গরুর খামার। তবে হঠাৎ করেই বন্যায় নিঃস্ব, পানির নিচে তলিয়ে গেছে খামার, ভেসে গেছে গবাদি পশু। খাদ্য, মাল সামাল, ফ্রিজ, আপনার সবকিছু যা ছিল মোটামুটি সবে শেষ। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম অনেক গরু ময়লা পানি খাইছে, অথবা পানিতে ডুবে অনেক গরু মারা গেছে। একই অবস্থা অন্যান্য খামারিদেরও, মারা গেছে অনেক গরু, ছাগল আর হাঁস মুরগি। আমার এখানে কয়েল ফাঁকি ছিল, মুরগি ছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে। আমার প্রায় 2-2.5 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী চট্টগ্রাম বিভাগে বন্যায় খামারিদের প্রায় 30 কোটি 15 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি সাতকানিয়ায়। আমরা আমাদের ফিল্ডের যে তথ্যটা এ পর্যন্ত পাইছি, গতকাল পর্যন্ত, সেখানে পুরো জেলায় আমাদের প্রায় 4000+ গবাদি পশুর খামার আক্রান্ত হয়েছে এবং হাঁস মুরগির খামার আক্রান্ত হয়েছে প্রায় 5,500 মতো। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানান দুর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট ওরা যে আমাদেরকে তথ্য দিবে, তথ্যের ভিত্তিতে আমরা ডাটাটা পাঠিয়ে দেবো এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের পরবর্তী অর্থবছর এবং চলমান অর্থবছরে আমাদের বরাদ্দ আসা সাপেক্ষে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রতিবেদনে উঠে এসেছে, বন্যায় মারা যাওয়া প্রাণীর মধ্যে রয়েছে 46টি গরু, 123টি ছাগল, 40টি ভেড়া, 1,11,098টি মুরগি এবং 1,521টি হাঁস। কেবল গবাদি পশু ও হাঁস মুরগির মৃত্যুর কারণে আর্থিক লোকসান হয়েছে 3,78 লাখ টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুরু হয়েছে। বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট কমানো, যাত্রী সেবা উন্নত করা ও সড়ক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব হবে বলে জানান বক্তারা। একই সাথে এ উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচলে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয়। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার। আমরা আজকে থেকেই আমাদের এই মহাখালী টার্মিনালের
যে বাস ডিপোর বাসগুলো স্থানান্তর করা, সেই স্থানান্তরের প্রক্রিয়াটি আজকে শুরু করব এবং পর্যায়ক্রমে আমাদের অন্যান্য যে সমস্ত ডিপোগুলো আমরা সিলেকশন করেছি সেগুলোর কাজও চলছে। মালিক শ্রমিক একটা, পুলিশ একটা, সাংবাদিক, এই চারজনের কম্বিনেশনে বাংলাদেশের পরিবহন অব্যবস্থার পরিবর্তন করে আমরা বাংলাদেশে একটা ব্যতিক্রম যোগাযোগ ব্যবস্থায় আমরা ভূমিকা রাখবো, এটা আমরা আশা করছি। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,926 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,208 পয়েন্টে এবং ডিএসই 30 সূচক 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,242 পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 131টি কোম্পানির এবং 218টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি 51টি অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে 1,515 কোটি 91 লাখ টাকা। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।